হ্যাঁ ম্যাম। ঠিক আছে, এবার আমরা স্টার্ট করছি আজকের পড়া। আচ্ছা, ফার্স্টে আমরা বলি আজকে আমরা পড়ছি প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা। কি বললাম? প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা। তো এই যোজনাটা শুরু হয়েছিল পিএমজিওয়াই, এটা হলো তার শর্ট ফর্ম, এবং শুরু হয়েছিল 2000 থেকে 2001 সালে। কবে শুরু হয়েছিল? খুব বেশি দিন শুরু হয়নি, এটা হয়েছে 2000 থেকে 2001 সালে। দিস স্কিম ইজ রিলেটেড টু হেলথ, নিউট্রিশন, এডুকেশন, ড্রিঙ্কিং ওয়াটার, হাউজিং অ্যান্ড রুরাল রোড ডেভেলপমেন্ট। কি কি কাজ হয় গ্রামে? যেসব কাজগুলো হচ্ছে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা, তোরা দেখতে পাবি সেখানে বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উন্নতি ঘটছে, নিউট্রিশন, বিভিন্ন রকম ওই প্রাইমারি স্কুল বা অঙ্গনবাড়ি স্কুলের খিচুড়ির পরিমাণ হয়তো বাড়ছে, শাকসবজির পরিমাণ বাড়ছে, সেটাও দেখছে। তাদের এডুকেশন দেখছে, ড্রিঙ্কিং ওয়াটার, বিভিন্ন জায়গায় দেখবি স্যালো পাম্প বসে, তারপর কল বসে, হ্যাঁ, টিউবওয়েল বসে। আচ্ছা, তারপর হাউজিং, পাকা বাড়ি। আচ্ছা, রুরাল রোড ডেভেলপমেন্ট, কাঁচা রাস্তা পাকা হয়েছে প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনাতে, এই কাজগুলো হয়ে থাকে। বেসিক্যালি এদের অবজেক্টিভ কি না, দিস প্রোগ্রাম ফোকাস অন ক্রিয়েশন অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইনফ্রাস্ট্রাকচারস। বলেছে সোশ্যাল এবং ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপ করা, অ্যান্ড critical area with the objective of improving the quality of life of the people, especially in the rural area. বেসিক্যালি প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনাতে গ্রামের মানুষদের স্বাস্থ্য, পুষ্টি, বাড়িঘর, পড়াশোনা, এই সমস্ত কিছুর উন্নতি সাধন করানো হয়ে থাকে। এটা হলো এদের প্রধান অবজেক্টিভ। এই প্রোগ্রামটা কি কি কম্পোনেন্ট নিয়ে তৈরি? না, দ্য পিএমজিওয়াই হ্যাজ টু কম্পোনেন্ট। ফার্স্ট পয়েন্ট কি না, প্রোগ্রাম ফর রুরাল কানেক্টিভিটি উইথ 50% অ্যালোকেশনস। মানে যা যা প্রোগ্রাম লঞ্চ করছে সেগুলো সবই রুরাল কানেক্টিভিটির জন্য, এবং 50% তার জন্যই ব্যয় করা হচ্ছে। আর দেন আদার প্রোগ্রাম অফ প্রাইমারি হেলথ, প্রাইমারি এডুকেশন, রুরাল শেল্টার, rural drinking water and nutrition with remaining 50% allocation. 50% for connectivity মানে যোগাযোগ, আর 50% হলো বাকি সমস্ত কিছুর জন্য এরা টাকাটা ব্যয় করে। বোঝা গেছে কি বললাম? এইটুকু বললেই হয়ে যাবে। দেন আমরা আসছি বালওয়াড়ি ফিডিং প্রোগ্রাম। বালওয়াড়ি ফিডিং প্রোগ্রাম বহু পুরনো একটা প্রোগ্রাম, বহু পুরনো। এটা ফার্স্ট লঞ্চ করেছিল 1970 থেকে 1971 সালে। দিস প্রোগ্রাম আর ইমপ্লিমেন্টেড অ্যান্ড এক্সিকিউটেড বাই নাম্বার অফ ভলেন্টিয়ারি অর্গানাইজেশন। বেসিক্যালি বালওয়াড়ি ফিডিং প্রোগ্রামটা হলো একটা ভলেন্টিয়ারি অর্গানাইজেশন, মানে যেখানে টাকা পয়সা নেওয়া হয় না। টাকা পয়সা এই টাকা পয়সাটা মানে এরা স্বেচ্ছায় কাজ করে, এনজিওর মতো। দ্য সেন্ট্রাল সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, সিএসবিডব্লিউবি, এবং আইসিসিবি, যাকে ফুল ফর্ম বলে ইন্ডিয়ান কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ার, ভারতী আদমজাতি সেবক সমাজ, হরিজন সেবক সংঘ, এরা বেসিক্যালি রেসপন্সিবিলিটি পালন করে এই বালওয়াড়ি ফিডিং প্রোগ্রামটাকে চালানোর জন্য। তোরা দেখতে পাবি অনেক ক্লাব আছে যাদের, অনেক মানুষ যেখানে অনেক বড় বড় ক্লাব আছে, তাদের ফান্ডিং এজেন্সি হয়তো খুব ভালো। ধর ওই ক্লাবের কোনো মেম্বার হয়তো খুব বড় একটা সার্ভিস করে, বা সে অনেক টাকা ক্লাবকে ডোনেট করে রেখেছে, যে যারা বিধবা বিধবা বয়স্ক, তাদেরকে প্রতিদিন একবেলা করে একটা খাবার দেবে। সে হয়তো অনেক টাকা সেখানে ডোনেট করেছে। তো এই যখন মানুষ স্বেচ্ছায় কেউ পার্সোনালি সেই কাজটা করে, তখন সেটা হয়ে যায় এনজিও। ঠিক আছে, মানে ভলেন্টিয়ারি, স্বেচ্ছাকৃতভাবে করছে। তো এরা, এদের বেনিফিশিয়ারিজ কারা না, দিস প্রোগ্রাম বেসিক্যালি এই প্রোগ্রামটা চলে স্কুল চিলড্রেনদের জন্য, এবং স্কুল চিলড্রেনদের অ্যাটেন্ডিং পাওয়ারটাকে বাড়ানোর জন্য, যাতে করে তোদের যেমন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হয়েছে, যে কলেজের অ্যাটেন্ডেন্স কার কত তার জন্য দেওয়া হবে, তাতে একটু ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছে, সেরকম ওদেরও যে প্রাইমারি স্কুলে চিলড্রেনদের সংখ্যা বাড়ানোর জন্য তারা এই বালওয়াড়ি ফিডিং প্রোগ্রামটা ছিল। এখন তো আমাদের আইসিডিএস চলে এসছে। তো আইসিডিএস আসার ফলে এই বালওয়াড়ি ফিডিং প্রোগ্রামটা কিছুটা হলেও এখন কিন্তু বন্ধের মুখে।
তো বেসিক্যালি এই প্রোগ্রামটার কম্পোনেন্ট কি না, এরা বেসিক্যালি প্রোভাইড করে সাপ্লিমেন্টারি ফিডিং। আমরা জানি মিড ডে মিল এবং আইসিডিএস ও যে খাবারটা দেওয়া হয় দ্যাটস আর দ্য সাপ্লিমেন্টারি ফিডিং। এবং কখন আমরা সাপ্লিমেন্টারি ফিডিং বলবো, না যখন বাড়ির তৈরি খাবার খাওয়ার পরেও আমাদের কিছুটা ঘাটতি থেকে যাবে এবং সেই ঘাটতিটা যখন আমরা এই ধরনের সেন্টার থেকে খাবার দিয়ে সেটাকে পূরণ করার চেষ্টা করব, তখন তাকে বলা হয় সাপ্লিমেন্টারি ফিডিং। এই সাপ্লিমেন্টারি ফিডিং এর মধ্যে কতটা এনার্জি প্রোটিন দেওয়া হয়, বেসিক্যালি 300 ক্যালোরি এনার্জি আর 10 গ্রাম প্রোটিন পার চাইল্ড। ওকে, আর নিয়ারলি 270 দিন বছরে খাবারটা দেওয়া হয়। এতে করে দেখা যায় যে 1/3 অফ দ্য ডেলি নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট অফ দ্য চাইল্ডের, তাদের যে রিকোয়ারমেন্টটা সেটা ফুলফিলমেন্ট হয়। ঠিক আছে, রেগুলার হেলথ চেক আপ তারা দেয়, ইমিউনাইজেশন তারা দিয়ে থাকে, আর হ্যাবিট ফরমেশন অ্যান্ড সোশ্যালাইজেশন থ্রু গেমস অ্যান্ড রিক্রিয়েশন, বিভিন্ন রকমের খেলাধুলা পার্টিসিপেশনের মাধ্যমে তারা স্কুলে যাতে বাচ্চারা অ্যাটেন্ডিং হয়, তারা আসে, সেটার দিকেও কি করে তারা খেয়াল রাখে। বেসিক্যালি দেখা গেছে যে এই ধরনের প্রোগ্রাম বেশ বড় মাপের প্রোগ্রাম, প্রচুর মানুষজন এখানে ইনভলভ ছিল। বেসিক্যালি যাদের এজ গ্রুপ ছিল 3 to 5 ইয়ার্স, তাদের এই কভার্ড আন্ডার দ্য প্রোগ্রাম। তার এই বালওয়ারি যে প্রকল্পটা, সেটা বেসিক্যালি যেহেতু স্কুল চিলড্রেন 3 থেকে 5 বছর যাদের বয়স, তারাই এর আওতায় ছিল। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি কম্পোজিট নিউট্রিশন প্রোগ্রাম। এটা কি না, এটা এক ধরনের একদমই নতুন একটা প্রোগ্রাম। The composite nutrition program was launched feeding program by the Department of Community Development. The core of the program consisted of nutrition education and its particular application through demonstration feeding. বলেছে কিভাবে খাবারটা খাওয়ানো হবে, ডেমোস্ট্রেশন দেওয়া হয়। সেটা বাচ্চাকে খাওয়ানো হতে পারে, আমরা জানি যে ব্রেস্ট ফিডিং এরও অনেক রকম রুলস এবং রেগুলেশনস ফলো করতে হয়, কারণ না হলে কি হয়, বাচ্চার চোকিং হয়ে যাবে, গলায় খাদ্যনালীতে শ্বাসনালীতে খাবার ঢুকে গিয়ে চোকিং হয়ে বাচ্চা মারা যেতে পারে। এছাড়া অনেক কি হয়, মা যখন বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করায়, ব্রেস্টের চাপে বাচ্চার নাকের মধ্যে চাপ পড়ে, শ্বাসনালী মানে নিঃশ্বাস নিতে পারে না, মারা যায়। এবং কোন কন্ডিশনের থেকে বাচ্চাকে খাওয়ানো উচিত, এই প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের ইনফ্যান্ট কমপ্লিমেন্টারি ইনফ্যান্টের যে খাবার টেকনিক, ব্রেস্ট ফিডিং খাওয়ানোর টেকনিক, তার উপরে কিন্তু স্টাডি মেটেরিয়ালও আছে, তোরা নেটে ঘাঁটলেই পাবি। হ্যাঁ, এছাড়া এটা কিন্তু রুলস এবং রেগুলেশনস আইসিডিএস সেন্টারে বল, হেলথ কেয়ার সেন্টারে বল, এগুলো কিন্তু তাদেরকে ফলো আপ করা হয়, তাদেরকে দেখিয়ে দেওয়া হয় মাদের। ঠিক আছে, এদের অবজেক্টিভ কি না, এদের বেসিক্যালি এদের অবজেক্টিভ হলো নিউট্রিশন এডুকেশন টু দ্য মাস, আমাদের পুষ্টি শিক্ষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া। ঠিক আছে, প্রোগ্রাম কম্পোনেন্ট কি না, দ্য কম্পোজিট নিউট্রিশন প্রোগ্রাম হ্যাভ 5 কম্পোনেন্ট, 5টা কম্পোনেন্ট আছে। প্রথম পয়েন্ট কি না, নিউট্রিশন এডুকেশন থ্রু মহিলা মণ্ডল, মহিলা মণ্ডল দ্বারা পরিচালিত হয়ে থাকে এই প্রোগ্রামটা। দেন এনকারেজমেন্ট অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, সব মহিলা মহল বা মহিলা মণ্ডল তাদের মেয়েদের বিভিন্ন রকম ইকোনমিক, এই যে রোজগারের পথ, যেটাকে আমরা সেলফ হেল্প গ্রুপ বলি, যেখানে প্রচুর স্বনির্ভর গোষ্ঠীরা এগিয়ে আসে, মেয়েরা এগিয়ে আসে, হাতে কলমে কাজ করে, টাকা উপার্জন করে। স্ট্রেংথনিং অ্যান্ড সুপারভিজিটরি মেশিনারি অফ উইমেন্স প্রোগ্রাম, বিভিন্ন রকমের, ধর সেটা ক্রাফটিং হতে পারে, এই যে আমরা বিভিন্ন রকম জ্যাম জেলি প্রোডাকশন, মোরব্বা তৈরি, কেক তৈরি, চকলেট তৈরি, এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে উইমেন এম্পাওয়ারমেন্টটাকে ডেভেলপ করা। আমরা আগেই পড়েছি, মেয়েদের হাতে টাকা থাকলে মেয়েরা সচ্ছল হবে, মেয়েরা যখন সচ্ছল হবে, সে যখন পরিবারের একজন আর্নিং মেম্বার হবে, তখন তার প্রত্যেকটা কথার তার গুরুত্ব দেওয়া হবে, আদারওয়াইজ তার কোনো কথা কেউ শুনবে না। এই জন্য মেয়েদের সবসময় স্বনির্ভর হতে হবে সমাজে টিকে থাকার জন্য এবং লড়াই করার জন্য। তুমি যখন কোথাও কন্ট্রিবিউশন করবে, সেই কন্ট্রিবিউশনটা মুখে দিলে হবে না, সেই কন্ট্রিবিউশন তোমাকে ইকোনমিক্যালি করতে হবে। কখন করবে, যখন তোমার জ্ঞান থাকবে, যখন তোমার দক্ষতা থাকবে, যখন তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে তোমার মধ্যে, তখনই তুমি দিতে পারবে, তখন তুমি সেখান থেকে আর্নিং করতে পারবে।
তো ট্রেনিং অফ অ্যাসোসিয়েট উইমেন ওয়ার্কারদের ট্রেনিং দেওয়া হয়। আর ডেমনস্ট্রেশন ফিডিং, এই যে বললাম খাবার কিভাবে বাচ্চাদের খাওয়ানো হবে সেটাও কিন্তু ডেমনস্ট্রেশন শিখিয়ে দেওয়া হয়। এই ধরনের প্রোগ্রামগুলো যেসব এনজিওরা করে, এই তার মধ্যে তারা কিন্তু আমাদের ফিল্ডের বাচ্চাদের কিন্তু হায়ারার্কি করে, মানে হায়ার করে নিয়ে যায় যে এরকম একটা ক্যাম্প হবে, তুমি চলো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এত ঘন্টা থাকবে, তুমি এটা বুঝিয়ে দেবে। এরকমও কিন্তু হায়ার করে অনেক এনজিওরা। তো বলেছে দেখো যে কোথায় ইমপ্লিমেন্টেশন হচ্ছে, তা বেসিক্যালি না আরেকটা জিনিস বলার, যে এখানে দ্য ডেমনস্ট্রেশন ফিডিং প্রভিশন ওয়াজ মেড দ্য ফিডিং 80 বেনিফিশিয়ারিজ, মানে কারা এই প্রোগ্রামটার দ্বারা উপকৃত হচ্ছে না, বেসিক্যালি উইমেন আর চিলড্রেন, এরা কিন্তু বেসিক্যালি উপকৃত হচ্ছে। কোথায় কারা কিভাবে ইমপ্লিমেন্টেশন করছে না, স্টেট গভর্নমেন্ট থ্রু অফিসিয়াল and non-government agency implemented the program। এই যে তোরা যে নার্চার একাডেমির সাথে যুক্ত হয়ে নেটপ্রোতে গেছিলিস, নার্চার একাডেমিও হলো এনজিও আর নেটপ্রো হলো একটা এনজিও। নার্চার একাডেমি হলো একদম স্টেট, একদম গ্রাসরুট লেভেলে আছে, আর নেটপ্রো হলো ইন্টারন্যাশনাল লেভেলে আছে, দুজনেই কিন্তু এনজিও। দুজনে এই যে বিভিন্ন রকম এনজিও যখন কোলাবোরেশনে কাজ করে, তাদের ডেটাটা যখন ওই নেটপ্রোর মতো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে পৌঁছায়, তারা তখন গভর্নমেন্টকে বিভিন্ন রকম ক্লেম করে যে এই জায়গার অবস্থা খুব খারাপ, আপনি ওখানে পলিসি মেকারদের দিয়ে বিভিন্ন রকম পলিসি ইমপ্লিমেন্টেশন করান এবং সেই জায়গার স্বাস্থ্যটা যাতে ভালো হয়, উন্নত হয়। দেন আমরা পড়ছি অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম, ANP। Applied Nutrition Program was introduced as a pilot scheme in the Odisha. ওড়িশাতে প্রথম পাইলট স্কিম হিসাবে অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রাম লঞ্চ করেছিল 1963 তে। In the Department of Community Development of Government of India, collaboration with the UNICEF, FAO, WHO, এদের সাথে কোলাবোরেশনের মাধ্যমে কি হয়েছে, অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রামটা লঞ্চ করেছিল। তো বেসিক্যালি এরা কেন লঞ্চ করেছিল, এদের অবজেক্টিভ কি, তা এদের অবজেক্টিভ হলো দ্য প্রোগ্রাম ওয়াজ ডেভেলপ টু এডুকেট রুরাল পিপল about how they can increase and improve their food supply through their own effort. সাপোজ ধর রাখিদের বাড়িতে প্রচুর গম চাষ হয়, বা এই সময় পেঁয়াজ আলু চাষ হয়েছে, প্রচুর আলু চাষ হয়েছে, এবার আলুটা ওরা চাইছে যে আমরা ওই যেটুকু চিনি, মানে ওই গ্রাম থেকে হয়তো বাঁকুড়ার বুকে যারা একটু বড় আড়তদার আছে তাদের কাছে বিক্রি করলো। কিন্তু আজকে যদি ওদের কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করে, ওরা যদি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে যদি কারোর সাথে টাই আপ করতে পারে, আজকে ওই আলুটা যদি দিল্লিতে চলে যায়, মুম্বাই চলে যায়, তাহলে সেই একটা আলুর বস্তার দাম যেখানে 300 টাকা বা 400 টাকা, সেটা কলকাতায় এই বাঁকুড়ায় বিক্রি করলে হয়তো 340 টাকা পাবে, সেটা যখন মুম্বাই বিক্রি করবে সেটা হয়তো 1000 টাকা পাবে। তাহলে এই যে একটা কমিউনিকেশন স্কিলিং ডেভেলপমেন্ট করা, শুধু প্রোডাকশন করলেই হবে না, শুধু পড়লেই হবে না, পড়াটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যে আমি বলছি যে তোরা নিউট্রিশন যে পড়ছিস, তোদেরকে চিনছে কে, কেউ চিনছে না। তাহলে আমি যে এত কষ্ট করে জ্ঞান অর্জন করছি, এত কষ্ট করছি, পরীক্ষা দিচ্ছি একটা সাবজেক্টের সাথে, আমি অ্যাজ এ হিউম্যান বিং সারাদিন সঁপে দিলাম, তাহলে আমার কি বেনিফিট হলো, আমি কি পেলাম, সোসাইটির কটা লোক আমাকে চিনলো, কজন আমার কথা শুনবে, আর আমার শোনার পর আমার কত টাকা ইনকাম হবে, কিছুই তো হলো না। তাহলে এটা তো করতে হবে, মার্কেটিং করতে হবে, নিজেকেও নিজের জ্ঞানটাকেও ছড়াতে হবে, যাতে সেই জ্ঞানটাকে ছড়িয়েও আমি অর্থ উপার্জন করতে পারি, এটাও তো আমাদের করতে হবে, তাই না? তো কি বলেছে না, বেসিক্যালি এই অ্যাপ্লাইড নিউট্রিশন প্রোগ্রামের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট করে, দিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পে এই যে স্পিকাররা যারা বলে, তোদের মতো তো অনেক ছেলেমেয়েরা বলে যারা জুনিয়র রিসার্চ ফেলো বা এই ধরনের সাবজেক্টে তারা পড়ছে, কাজ করছে, প্রজেক্টে কাজ করছে, তারাও তো বলে বিভিন্ন জায়গায়, সেমিনারে, ওয়ার্কশপে। আচ্ছা, তো the main objective of the program are the encourage productions and body building food, encourage করতে হবে starvation এ যাতে না থাকে, malnourished যাতে না হয়, body building food খেতে হবে। We know that যে which kind of food are the body building, আমরা জানি সবাই ফার্স্ট ক্লাস প্রোটিন ইজ দ্য বডি বিল্ডিং ফুড, এবং সেইগুলোকে বেশি করে ডায়েটে ইনক্লুড করতে হবে।
তারাই ইনক্লুড করতে পারবে। সাপোজ ধরো তোমার হাতে ইকোনমিক্যালি তুমি ডিপ্রাইভড, তোমার টাকা পয়সা নেই, তুমি মাছ মাংস ডিম কিনতে পারছো না, ভেরি গুড, গভর্নমেন্ট তোমাকে লোন দিচ্ছে, তুমি সেলফ হেল্প গ্রুপের সাথে নিজেকে জড়িয়ে তুমি ফার্মিং করো, তুমি মুরগির 10টা বাচ্চা কেনো, তাদের থেকে তুমি ডিম খাও, গরু কেনো, তুমি ছাগল প্রতিপালন করো, এর মাধ্যমেও তুমি নিজেকে কি তৈরি করো, এম্পাওয়ারমেন্ট তৈরি করো, যে আমি 2টো বা 10টা মুরগি কিনেছি, আমি তাদের থেকে ইনকাম করব, নিজেও খাবো এবং আমি নিজে ইনকামও করব সেখান থেকে। এইভাবেও কিন্তু এনকারেজ করা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট ডেভেলপ করার জন্য। To provide nutrition education so as to promote consumption of the bodybuilding protective food to the mother and the children. আমরা যদি নাই জানি যে প্রতিদিন একটা করে ডিম খাওয়া বাধ্যতামূলক, তাহলে কি আমরা ওই ডিমের টাকাটা দিয়ে কুরকুরে, লেস বা আহ অন্য কিছু কিনে খেয়ে নিচ্ছি, বিস্কিটস, চানাচুর কিনে খেয়ে নিচ্ছি, ভুজিয়া কিনে খেয়ে নিচ্ছি, কিন্তু ওই টাকায় সারাদিনে 6 টাকা খরচা করে যদি আমি একটা ডিম খাই, আমার শরীরের অর্ধেক রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিলমেন্ট হয়ে যাবে। কিন্তু আমরা 6 টাকার থেকে বেশি টাকা দিয়ে আমরা অন্য খাবারটা কিনে খাই এবং অনেক নিউট্রিয়েন্টের ঘাটতি আমরা প্রতিদিন শরীরে তৈরি করি। ঠিক আছে, তাহলে এই নলেজটা নেই বলেই আমরা তৈরি করি, থাকলে তো আমরা সেটাই করতাম, তাই না? তো আমি বলি যে তোরা যখন ক্যান্টিনে যাস, তোরা যে ছোলা বাটোরা খাস, 20 টাকা নেয়, কিন্তু তার সাথে যদি ওটা বাদ দিয়ে তোরা একটা ডিম সেদ্ধ খাস 6 টাকা দিয়ে, আর একটু ব্রেড বাটার 2টো খাস, তোর কিন্তু অনেক বেশি নিউট্রিয়েন্ট শরীরে পৌঁছাবে। তো সেটা চুজ করতে হবে, আমাকে জানতে হবে যে আমি যে খাবারটা খাচ্ছি সেটা থেকে আমি কতটা নিউট্রিয়েন্ট শরীরে আমি ইনটেক করতে পারছি, আমি ওই টাকাতেই খাবো, হয়তো আমি 20 টাকাও লাগবে না, আমার 18 টাকাতে কাজটা হয়ে যাবে, কিন্তু আমি যদি না জানি আমি করব কি করে, তাই না? তো সেইটা থাকা খুব জরুরি। এবং বলেছে টু স্পেসিফিক অবজেক্টিভ অফ দিস প্রোগ্রাম আর টু মেক পিপল কনসাস অফ দ্য নিউট্রিশিয়াস নিডস, আমার বডিতে কতটা প্রয়োজন। সাপোজ ধর আমি দেখলাম সোমবার আমাদের বাড়িতে নিরামিষ হয়, সারাদিন আমি কোনো প্রোটিন খাবার খাইনি, এটা আমি জানি আমার সাবজেক্টিভ নলেজ দিয়ে, যখন তোরাও জানবি, তোরা দেখবি আচ্ছা আমি সোমবার কিন্তু কোনো প্রোটিন খাইনি, তাহলে মঙ্গলবারে ফার্স্ট টার্গেটই থাকবে ব্রেকফাস্টে যেন আমি একটা ভারী অ্যামাউন্টের প্রোটিন যেন আমি আগে খাই, কারণ আমার শরীর স্টারভেশনে চলে যাচ্ছে, আমার শরীরে কি হচ্ছে, গ্লাইকোজেন ভাঙতে শুরু করে দেবে, প্রোটিনের ঘাটতি, নেগেটিভ প্রোটিন ব্যালেন্স তৈরি করবে, তো সেইগুলো হতে দেওয়া যাবে না। একদিন ঠিক আছে, বাট পরের দিনই যেন সেই পূরণটা আমি করে দিতে পারি, ঠিক আছে, এইটাকে খেয়াল রাখতে হবে। টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ নিউট্রিশিয়াস ফুড, আমাকে বাড়িতে এই ধরনের নিউট্রিশিয়াস ফুডের প্রোডাকশনের দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে, সবসময় যে কিনে খেতে হবে এমন কোনো মানে নেই। একটা পেয়ারা গাছ যদি আমি 50 টাকা দিয়ে কিনে লাগাই, সারা বছর 5-7 আমাকে সে ডিভিডেন্ড দেবে, বছর 5 কেন, আজীবনও ডিভিডেন্ড দিতে পারে যদি আমি গাছটাকে বাঁচিয়ে রাখি বা তার থেকে বেশি পরিমাণে ফল পাওয়ার জন্য তার জন্য আমি যত্ন করি, এর জন্য বিরাট কোনো খরচা করতে হবে না। To provide supplementary nutrition to the affected pupil through locally available food, বারবার বলেছি, আমি সেদিনকে ফলের দোকানে ইদানিং বছর 2-3 আতা হয় না, কাস্টার্ড আপেল যেটাকে আমরা বলি, তো আতা এখন এক একটা আতার দাম 80 টাকা, 100 টাকা। তো আমি আমার ছোটবেলাকার লাইফ বলছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে, নিজেদের বাড়িতে আতা গাছ ছিল, তো এই গরমকালে শেষের দিকটায় আতা পাকতো এবং গাছ থেকে একটা করে পেড়ে নিয়ে এসে আমরা খেতাম, বা অনেক সময় হাফ পাকা অবস্থাতে গাছ থেকে তুলে কাঁচা নিয়ে এসে ওই চালের ড্রামে, তখন বাড়িতে অনেক বড় বড় ড্রাম থাকতো, তা আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, তো ওই ড্রামের ভেতর আমাদের সব ভাই বোনদের জন্য আতা ঢুকিয়ে রাখতো আমার ঠাকুমা, তো সেইগুলো এক একটা করে আমরা তুলতাম, যেদিন পাকতো গন্ধ উঠে যেত, চাল যখনই মারা বের করতে যেত দেখতো একটা গন্ধ উঠে গেছে, তখন ওগুলোকে বের করে খেতাম। আর এখন আমরা যখন বাজারে আতা কিনতে যাই, একটা আতা হাইব্রিড মোড এত বড়, এবং সেটার দাম হয়ে যায় 80 টাকা বা 100 টাকা, সেটা কেনার তো কোনো দরকারই নেই, যদি আমি একটা গাছ লাগাই এর থেকে অনেক ফ্রেশ জিনিস পাবো। আর এই যে আতাটা খাই, এটা কিনে আনার পর অর্ধেকটা দেখবি নষ্ট হয়ে গেছে, অর্ধেকটা লাল হয়ে গেছে, তাহলে আমার টাকাটা ওয়েস্ট অফ মানি হয়ে গেল, এবং ওই টাকাটা দিয়ে আমি যে
খাবারটা কিনলাম সেটাও কিন্তু আমার বডিতে কি হলো না, প্রপার ইউটিলাইজেশন করতে পারলাম না আমি। তো এই ব্যাপারগুলো তোমাদের কিন্তু এবার বড় হচ্ছ, সাবজেক্টের অনেকটা দিন তোমরা চলে এসছো, এগুলোকেও খেয়াল রাখতে হবে এবং নিজেদেরকে বাড়িতে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। টু গিভ নন ফর্মাল প্রি স্কুল এডুকেশনস, আমরা জানি নন ফর্মাল এডুকেশন বলতে কি বোঝায়, যে বইয়ের বাইরে যে শিক্ষা, মানে প্রথা বহির্ভূত যে শিক্ষা, সেটাকে নন ফর্মাল এডুকেশন বলে। গাছপালা, পশু পাখি, পাথর এইসব চিনিয়ে। টু প্রমোট পোল্ট্রি ফার্মিং, এই যে বারবার বললাম সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে পোল্ট্রি ফার্মিং কে বেশি জোর দেওয়া হচ্ছে, যে বাড়িতেই যেন আমি একটা করে ডিম পার ডে পেয়ে যাই। ঠিক আছে, আমার যদি 20টা মুরগির চাষ করি, তো বাড়ির যদি আমরা 4জন মেম্বার থাকি, দুটো ডিমও যদি ওই 20টার মধ্যে দুটো মুরগিও যদি দুটো ডিম রেগুলার দেয়, তাও কিন্তু আমার 0.5% প্রোটিন আমার বডিতে ইনটেক হবে। তারপর তো দুধ আছে, ছানা আছে, মাছ আছে, এগুলো তো আছেই। টু প্রমোট বিহেভ কিপিং, বিহাইভ কিপিং, সরি বিহাইভ মানে মৌমাছি প্রতিপালন, ঠিক আছে, এটাও আমরা জানি অনেকেই করে। টু প্রোভাইড বেটার সিডস অ্যান্ড সিডলিং, ওই যে বললাম উন্নত প্রজাতির ফল, মানে ফল বীজ দিয়ে সেখানে গাছ লাগানো এবং সিডলিং করা যাতে বেশি ফলন হয়। টু গ্রো কিচেন গার্ডেন, কিচেন গার্ডেন থাকা তো খুব জরুরি। যেমন শীতকালে আমার বাড়ির আশেপাশে আমি অনেক সময় ধনে বীজ ফেলি, লাউ কুমড়ো গাছ লাগাই। তো এগুলো আমি করি যে যাতে ধনে পাতাটা ওখান থেকে আমি ছিঁড়ে ছিঁড়ে সবজিতে দিই, কারণ বাজার থেকে যেটা আমরা পারচেস করে নিয়ে আসি অতটা তো লাগে না, আমরা পচিয়ে ফেলেই দিই। কিন্তু আমি যদি বাড়িতে লাগিয়ে দিই গাছগুলো অনেক দিন থাকবে, আমার তো রান্নাতে একটুখানি করে লাগে। তো তার জন্য এক তাড়ি নিয়ে এসে ফ্রিজে পচিয়ে ফেলার কোনো মানে হয় না। তাহলে আমি বাড়িতে একটা গার্ডেন করে নিই, 5-10 টাকা ধনে বীজ নিয়ে আসলে এক মাস ধরে আমাকে তারা ডিভিডেন্ড দেবে, তাই না? তো এইগুলোকে এবার খেয়াল রাখতে হবে। প্রোগ্রাম কম্পোনেন্ট, প্রোগ্রাম কম্পোনেন্টের মধ্যে কি পড়েছে না, প্রোগ্রাম কম্পোনেন্টের মধ্যে এখানে বেসিক্যালি যেটা জোর দেওয়া হয়েছে, দুটো কম্পোনেন্ট, মেন কম্পোনেন্ট অফ দ্য প্রোগ্রাম ওয়্যার নিউট্রিশন অ্যান্ড ডেমনস্ট্রেশন ফিডিং, এই দুটো জিনিস জোর দেওয়া হয়েছে। আর এখানে যেটা কভারেজ দিয়েছে সেটা হলো যারা বেনিফিশিয়ারিজ হয়, যারা এই সুবিধাগুলো নিচ্ছে, তারা 25 পয়সা পার চাইল্ড পার ডে এবং 50 পয়সা পার উইমেন পার ডে, 52 দিন, বছরে 52 দিন এইটুকু খরচা তাদের করা হয় তাদের পিছনে। এবং সম্পূর্ণভাবে 52 দিন মানে বুঝতেই পারছিস, 365 দিনের 52 দিন তারা এইটুকু পরিষেবা পেয়ে থাকে। তো এই গেল টোটাল ব্যাপারটা। এবং এরা যে ইভ্যালিউশন করে যখন, তখন একটা জিনিস খেয়াল করেছে, দ্য অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কোঅর্ডিনেশনস ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং ওয়াজ নট ডেভেলপ অ্যাট ফিল্ড অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। আমি বারবার বলেছি কোনো অর্গানাইজেশন একা কাজ করতে পারে না, যখন তারা একা কাজ করবে কোনোদিন তারা সাকসেসফুল হবে না। তো আমরাও দেখেছি, আমরা যখন যে কোনো কাজে একসাথে সবাই ঝাঁপিয়ে পড়বো, তখন সেই কাজটা সাকসেসফুল হতে বাধ্য। যখন সেটা 2জন বা 3জন করব, তখন কিন্তু সেটা সেই লেভেলের সাকসেসফুল মাস পপুলেশনে হবে না। তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তো সেইটাই এখানে বলেছে, এইরকম কমিউনিকেশন গ্যাপ, কোঅর্ডিনেশনের জন্যই কিন্তু প্রোগ্রামটা খুব একটা সাকসেসফুল হয়নি। This program stimulated production of bodybuilding and protective food such as egg, fish, milk, vegetables and fruits, promoted their consumption by mother and children, এগুলোকে বারবার প্রমোট করতে হবে, আপনারা এগুলো খান, এগুলো খেতেই হবে। But the program had lack of supervision, but এত কিছু করার পরেও যেহেতু সুপারভিশন, দেখাশোনাটা ঠিকঠাক হয়নি, তাই কি হয়েছে, প্রোগ্রামটা ভালো মতো লঞ্চ করেনি, মানে ভালো মতো রান করেনি, লঞ্চ করেনি নয় সরি, লঞ্চ মানে রান করেনি, ঠিক আছে। এবার থেকে তোমরা যখন কমিউনিটিতে কখনো অ্যাওয়ারনেসে যাবে, তোমাদের দুটো কথা তোমরা কখনোই বলতে ভুলবে না। প্রথম কথা হলো, কোনো আমরা যতবার খাবো সেই খাবারের পাতটা যেন ইন্ডিয়ান ফ্ল্যাগের মতো হয়, মানে গেরুয়া সাদা সবুজ, এবার গেরুয়ার মধ্যে লাল নীল হলুদ সবুজ সবাই ঢুকে যায়, আর সাদা সবুজ তো থাকছেই, এটা খেয়াল রাখতে হবে। আর দেখতে হবে তেল যখন খাবো সেটা অবশ্যই আমরা চামচের পরিমাণে খাবো, আর সাদা জিনিস যতটা পারবো অ্যাভয়েড করব, সাদার সাথে বাকি কালারগুলো মিশিয়ে খেলে দ্যাটস গুড, আদারওয়াইজ সেটা ভীষণ হার্মফুল। আর যেটা দেখতে হচ্ছে সেটা হলো প্রতিদিন খাবারের পাতে যেন
আমরা যে খাবারটাই খাই না কেন তার সাথে যে কোনো একটা সাইট্রাস ফুড যেন আমরা আগে পরে খাই, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে, এই কথাগুলো তোমরা বলতে ভুলবে না। আচ্ছা, আর লোকালি অ্যাভেলেবল ফুড, কিচেন গার্ডেন, সিডলিং, যে বাড়িতে চারা গাছ লাগানো সেখান থেকে ফসল পাওয়া, এই কাজগুলো যেন করে, কারণ একজন অপরজনের সাথে ভাইস ভার্সা। আজকে যদি আমি গাছ লাগাই, আমার বাড়িতে যদি গরু থাকে, সেই গরু থেকে আমি যেমন দুধ পাচ্ছি, দুধ থেকে ছানা পাচ্ছি, পনির পাচ্ছি, ঘি পাচ্ছি, আবার অপরদিকে গরুর কাউ ডাং, যেটা আমরা গোবর বলি, সেখান থেকে ঘুঁটে তৈরি হচ্ছে, জ্বালানি হচ্ছে, আবার কাউ ডাং কি হচ্ছে, আমাদের গাছের সার হিসাবেও কাজে লাগছে। সেই সার ইউজ করে, কোনো সার দিতে হবে না, অনলি ফর গোবর সার দিয়ে বিশাল ভালো প্রোডাকশন করা যায়, খুব ভালো অর্গানিক ফার্মিং করা যায়, ঠিক আছে? সেটা দিয়ে কিন্তু তোমার নিত্যদিনের হয়তো সবকিছু প্রয়োজনীয়তা ফুলফিল হবে না, কিন্তু প্রতিদিনের খাবারের পাতে যে কোনো একটা খাবার যদি আমার বাড়ির বাগান থেকে আসে, সেটা তো অনেক বেশি নিউট্রিশিয়াস রাদার দ্যান দ্য মার্কেট, তাই না? মার্কেটে যে জিনিসগুলো বিক্রি হচ্ছে তার থেকে তো অনেক বেশি নিউট্রিশিয়াস, সেই জায়গাটাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, দেন আমরা পড়ছি তামিলনাড়ু ইন্টিগ্রেটেড নিউট্রিশন প্রোগ্রাম। তামিলনাড়ু ইন্টিগ্রেটেড নিউট্রিশন প্রোগ্রামের শর্ট ফর্ম হলো TINP। এটা 1980 থেকে 81 সালে শুরু হয়েছিল। ওয়াজ স্টার্টেড টার্গেটিং 6 মাস থেকে 36 মাস বয়সী বাচ্চারা, প্রেগনেন্ট মা এবং ল্যাকটেটিং মাদার। ওকে, তো এদের এইমস এন্ড অবজেক্টিভ কি ছিল? টু রিডিউস ম্যালনিউট্রিশন আন্ডার 50% অ্যামাং আন্ডার এজ অফ দ্য 4 ইয়ার্স। ঠিক আছে, 4 বছরের নিচে বাচ্চাদের মধ্যে 50% ম্যালনিউট্রিশনকে দূরীভূত করা। আজও হয়নি, আরো বাড়ছে দিনের দিন। দেন দেখতে পাচ্ছি টু রিডিউস ইনফ্যান্ট মর্টালিটি বাই 25%, সেটাও সম্ভব হয়নি। টু রিডিউস ভিটামিন এ ডেফিসিয়েন্সি আন্ডার 5 ইয়ার অ্যাবাউট 27% টু 5%, এখান থেকে 5-এ আনার ইচ্ছে ছিল, সেটাও হয়নি। টু রিডিউস অ্যানিমিয়া ইন প্রেগনেন্ট অ্যান্ড নার্সিং ওমেন ফ্রম অ্যাবাউট 55% টু 20%, ঠিক আছে? সেটাও সম্ভব হয়নি, কোনোটাই হয়নি। ঠিক আছে, বলেছিল 2030 সালের মধ্যে আমাদের ওয়ার্ল্ডে ম্যালনিউট্রিশন ফ্রি করবে, 30 সালের মধ্যে একটি বাচ্চাও ম্যালনিউট্রিশনে ভুগবে না। তার মধ্যে দেখা যাক কতটা সাকসেসফুল হয়, ঠিক আছে? প্রোগ্রাম কম্পোনেন্ট কি নিয়ে তৈরি হয়েছে প্রোগ্রামটা? না, দিস আর দ্য মেনলি ফোর মেজর কম্পোনেন্ট। তার মধ্যে ফার্স্ট হলো নিউট্রিশন সার্ভিস, হেলথ সার্ভিস, কমিউনিকেশন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। যতগুলো প্রোগ্রাম এই চ্যাপ্টারে পড়েছি সবার মধ্যে দুটো জিনিস খুব কমন, একটা হলো নিউট্রিশন, একটা হলো হেলথ। এর সাথে কিছু জিনিস অ্যাডিং হয়েছে, কিছু জিনিস ডিলিশন হয়েছে, একটু ভালো করে পড়বি। The TINP2, এটা 1, TINP1 এবং TINP2 was designed to cover the phase manner, ঠিক আছে? যখন 2 নাম্বার TINP লঞ্চ করেছে তামিলনাড়ু ইন্টিগ্রেটেড নিউট্রিশন প্রোগ্রাম, তখন বেসিক্যালি ওরা দেখেছে টু ইনক্রিজ, ওদের প্রোগ্রামের গোল ছিল টু ইনক্রিজ দ্য প্রপোর্শন অফ চিলড্রেন ক্লাসিফাইড অ্যান্ড নিউট্রিশনালি নর্মাল, এটা তাদের লক্ষ্য ছিল, by 50% of new and 35% of TINP2 area, এটা তাদের লক্ষ্য ছিল। To reduce infant mortality rate 50% per 1000 live birth, to 50% reduction of the incidence of low birth weight। এগুলো কিন্তু মুখস্থ ছাড়া গতি নেই, মুখস্থই করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাগুলো তাদের কিন্তু লক্ষ্য ছিল। এবার তারা কভারেজ কতটা দিতে পেরেছিল? না, TINP এবং TINP2 এরা বেসিক্যালি কতটা দিয়েছিল? at present the scheme covered 316 ব্লক, 316টা ব্লক আউট অফ টোটাল 385 রুরাল ব্লক, 385টার মধ্যে 316টা ব্লককে তামিলনাড়ুতে তারা কভারেজ দিতে পেরেছিল। The total outlay for the program is 321 crore, ঠিক আছে? 321 crore, কোটি টাকা এটার বাবদ খরচা, একটা এস্টিমেশন বাজেট তারা করেছিল, যেটা মোটামুটি এরকম একটা খরচা হচ্ছে তাদের। দেন আমরা চলে আসছি ফুড সিকিউরিটি প্রোগ্রাম। ফুড সিকিউরিটি প্রোগ্রাম ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট, কিছু নাম আছে এখানে জেনে নে।
ফুড সিকিউরিটি রেফার্স টু দ্য, কাকে বলে ফুড সিকিউরিটি প্রোগ্রাম? না, ফুড সিকিউরিটি রেফার টু অ্যাসেস বাই অল পিপল, সমস্ত মানুষের জন্য যখন অ্যাসেস করা হচ্ছে, টু অ্যাট অল টাইম to enough food for active healthy life. It is now well known that availability of food grain does not ensure food security to all people. মানে কি বলেছে না, ফুড সিকিউরিটি রেফার করছে প্রত্যেকটা মানুষের জন্য মাথা পিছু যখন দানা শস্য বরাদ্দ হবে, তখনই কিন্তু আমরা সেটাকে অ্যাসিওর করতে পারি যে সবার জন্য খাবার আছে। যে এখন তোমরা রেশন পাচ্ছ, তোমরা যে পিডিএস, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, আগামী দিনে এরকম দিন আসবে যে রেশন বন্ধ হয়ে যাবে, গভর্নমেন্ট আর দিতে পারবে না। তখন মিনিমাম যেটুকু খেয়ে দুবেলা মানুষের পেট ভরছিল, দুমুঠো অন্নের সংস্থান হচ্ছিল, সেটাও কিন্তু আগামী দিনে না হওয়ার চান্সে বেশি। তো এই যে ভয়ঙ্কর দিন আসতে চলেছে, এর জন্য নিজেদের সদা প্রস্তুত থাকতে হবে যে নিজেদের এখন এক একটা ছোট বয়স থেকে নিজেদের ইনকাম করতে হবে। সেই ইনকামের, আমি বলছি না যে পড়াশোনা ফাঁকি দিয়ে করতে, পড়াশোনার মধ্যে থেকে তুমি যে কাজটা করছো সেই কাজটাকে আরো বেশি তুমি যাতে সমৃদ্ধ হও, এবং ওই কাজ, ওই জিনিসটাকে ইউজ করে তুমি যাতে আর্ন করতে পারো। বেশি না, 500 টাকা, 100 টাকা, 200 টাকা, 50 টাকা, এটুকু যদি আমি আর্ন করতে পারি, এটাই কিন্তু আমাকে আগামী দিনের, আগামী ভবিষ্যতে আমার কাছে একটা কিন্তু উইপেন, যাতে আমি নিজের খাবারের অন্ন সংস্থানটা আমি নিজেই করতে পারবো। সেটা গভর্নমেন্টের কাছেও একটা ব্যাপার যে এত কোটি মানুষের প্রতিদিন যে রেশন প্রতি সপ্তাহে দেয়, প্রতিটা মানুষের মাথা পিছু রেশন বরাদ্দ থাকে, এটা আগামী দিনে না হওয়ার চান্সই বেশি। তখন ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে। The Government of India GOI has made conscious effort to improve rising income, বারবার চেষ্টা করছে ইনকামটাকে হাই করার জন্য। সেলফ এমপ্লয়মেন্ট, নিজস্ব রোজগার, নিজস্ব সংস্থান, গভর্নমেন্ট চাকরি দিতে পারছে না, নিজে রোজগারের রাস্তা খুঁজে নাও, বারবার সেই দিকে গভর্নমেন্ট জোর দিচ্ছে। ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম সাচ অ্যাজ সম্পূর্ণ গ্রামীণ রোজগার যোজনা, মানে কি বলেছে, ওয়েজ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম মানে নিজে রোজগার করো, স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, সবই নিজে রোজগার করো, গভর্নমেন্ট তোমাকে সাবসিডি দেবে, সেটাকে কাজে লাগিয়ে তোমাকে তোমার মার্কেট তৈরি করতে হবে, তোমাকে বিজনেস তৈরি করতে হবে। To generate income and also adapt food production and availability enhance program such as, কি প্রোগ্রাম? এই যে বললাম পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস, টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম টিপিডিএস, অন্তর্দয় অন্ন যোজনা, যারা এইটা পায় তারা অনেক বেশি রেশন পায়, কারণ তারা বিপিএল তালিকাভুক্তেরও অনেক নিচে আছে। অন্নপূর্ণা স্কিম, ন্যাশনাল ফুড ফর ওয়ার্ক প্রোগ্রাম NFFWP, all the food security program are discussed in details in the chapter 4, মানে এই বইয়ের চ্যাপ্টার 4 এ ওটা ডিসকাস করা আছে, যখন আবার পড়বি তখন আবার এগুলো জানবি। এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে গভর্নমেন্ট প্রতিটা মানুষের কাছে ফুড সিকিউরিটি, যে আমি প্রতিদিন রেশন পাবো, এটা আমার একটা সিকিউরিটি, আমি খাবারটা পাচ্ছি, ফ্রি অফ কস্টে পাচ্ছি, অল্প দামে পাচ্ছি, এই জায়গাটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু মানুষ খুব অসহায় হয়ে পড়বে। তো কমিউনিটি, আমাদের ম্যালনিউট্রিশন দূর করতে না পারলে এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের মধ্যে এফেক্ট করা শুরু করে দেবে। ঠিক আছে, এত পরিমাণে বেকারত্ব, এত পরিমাণে আমাদের ক্রাইসিস, হ্যাঁ, তো সেইগুলোকে ফুলফিল করার জন্য নিজেদেরকে প্রথম থেকেই স্বনির্ভর হওয়ার কথা ভাবতে হবে। ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ ম্যাম। ব্যাস, এইটা চ্যাপ্টারটা শেষ হলো। বাবা, এটা কত বড়, 3 দিন ধরে পড়াচ্ছি।